আবেদন জানাবো যে এই খুনি এবং ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা আপনাদের ট্যাক্সের টাকায় আর পুষবেন না। সেখানে এই খুনি হাসিনার বিচার হওয়া দরকার। তাকে পুষে তার সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করলে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র প্রতিহত করবে, তারা এই ষড়যন্ত্র মেনে নেবে না। সুতরাং ভারতের উচিত বাংলাদেশের সাথে একটি বন্ধুত্বসুলভ আচরণ করা, একটি সুষ্ঠু পররাষ্ট্রনীতির আওতায়, একটি সমতাভিত্তিক পররাষ্ট্রনীতির আওতায় বাংলাদেশের সাথে একটি সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ না করা। ভাই আরেকটা প্রশ্ন আমার, সেটা হলো আপনি একটু আগে বলছিলেন যে ভারতীয় মিডিয়া বাংলাদেশে 6 লাখ অবাধভাবে চলতেছে এবং বাংলাদেশে কোনো মিডিয়া ইন্ডিয়ায় চলে না, এবং বইয়ের কথা যেটা বললেন এই বিষয়ে আরেকটু বিস্তারিত। এ বিষয়ে আমি যথেষ্ট বিস্তারিত বলছি। আপনারা জানেন এখানে জি বাংলা, স্টার জলসা এই চ্যানেলগুলি তো চলছে। আমি এই চ্যানেলগুলির বিরুদ্ধে বলছি না, আমি বলছি যে সমতাভিত্তিক তো হতে হবে। বাংলাদেশের কয়টা চ্যানেল ভারতে চলে আপনারা বলেন, আপনারা মিডিয়ার লোক, আপনারা তো জানেন। এরপরে ধরেন যে বাংলাদেশের কতজন লেখকের বই ভারতে অ্যাভেলেবেল। ইভেন ধরেন আমি যদি কলকাতার কথাও ধরি, কলকাতায় আমি ধরলাম অ্যাভেলেবেল, কলকাতার বাইরে তো বাংলা বই পাওয়াই যায় না, বাংলাদেশের মানুষের বই, বাংলাদেশের লেখকদের বই। তাহলে বাংলাদেশের লেখকরা কি ভাবছে, বাংলাদেশের মানুষের সংস্কৃতিটা কি, এটা যদি ভারত না জানে, না বুঝে, তাহলে কিভাবে সে আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবে? সুতরাং অবশ্যই তাদের এটা বোঝা উচিত, এটা জানা উচিত। আচ্ছা, বর্তমান ইউনূস সরকার, ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের কাছে আপনার এই বিষয়টা আপনারা আবেদন জানাবেন কিনা যে আমাদের মিডিয়া যদি ইন্ডিয়ায় না চলে তাহলে এই দেশে ইন্ডিয়ান মিডিয়া চলবে না, আমাদের যদি সমান যদি এটাও তো একটা বৈষম্য আমাদের, সেটাই তো হচ্ছে আমরা বললাম। হ্যাঁ, আমরা বলতেছি আমরা এটা সরকারের কাছে আবেদন করব একটি সাম্যভিত্তিক পররাষ্ট্রনীতি তৈরি করার। সেটা আওতায় অনেক কিছু আসবে, সেটার আওতায় কালচার আসবে, রাজনীতি আসবে, অর্থনীতি আসবে। এবং এই গভর্নমেন্ট, এখন নতুন গভর্নমেন্ট এখানে বসেছে, তার সামনে অনেক কাজ। আমরা আশা করব যে গভর্নমেন্ট ধীরে ধীরে সেই পদক্ষেপগুলি নিবে এবং অবশ্যই ভারতের সাথে সেই পররাষ্ট্রনীতির জায়গাটায় যাবে যেখানে গেলে দুই দেশের কালচারাল এবং অন্যান্য আদান প্রদান সমতাভিত্তিকভাবে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখন যাচ্ছে, সেটা হলো বর্তমান যে জাতীয় সঙ্গীত, এইটা নিয়ে যে এই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না। এটা 120 বছর আগে তৈরি হয়েছে, এটাতে সুর, সেটাও একটা গানের সুর চুরি করে এখানে সুর লাগানো হয়েছে, এবং এখানে বাংলাদেশ নামটাই এখানে নাই। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই মারা গেছে। সেখানে এইরকম কোনো, যারা অনেকে চাচ্ছে পরিবর্তন করার চাচ্ছে যে আমাদের দেশের সাথে, যে আপনারা দ্বিতীয়বারের মতো আন্দোলন করে দেশটা স্বাধীন করলেন, এইরকম আমাদের দেশের মানুষের যারা রক্ত দিছে তাদের কথা থাকবে গানের ভিতরে। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা বুঝছি। দেখেন, আমাদের দেশে একটা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট অনেক ধরনের সংস্কার পদক্ষেপ হাতে নিচ্ছে। আমি মনে করি যে এই জাতীয় সঙ্গীত বা অন্যান্য যে ইস্যুগুলি, এগুলি আসলে এই মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো ইস্যু না। জাতীয় সঙ্গীত সংস্কার করা হবে কি হবে না, তারপরে জাতীয় পতাকা পাল্টানো হবে কি হবে না, এই বিতর্কগুলি আমি মনে করি মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। এই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটা গভর্নমেন্ট পদক্ষেপ নেবে। আমরা আমাদের এখান থেকে, আমাদের সামনে অনেক জরুরি ইস্যু আছে। এই দেখেন, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, আমরা জাতীয় সঙ্গীত নিয়ে কামড়াকামড়ি করছি, মারামারি করে বিভক্ত হচ্ছি নিজেরা। এখন এই বিভক্তির সময় না। সুতরাং আমরা আমাদের জরুরি ইস্যুগুলি নিয়ে এখন কথা বলতে হবে। বাদবাকি যে অজরুরি ইস্যু যেগুলি আছে, যেগুলি আসলে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, এই সমস্ত ক্ষেত্রে গভর্নমেন্ট যেই পদক্ষেপ নেয়, গভর্নমেন্ট সেই পদক্ষেপ নেবে। তখন যদি আমাদের কোনো মন্তব্য বা বক্তব্য করার দরকার হয়, আমরা সেটা করব। দ্যাটস ইট। ধন্যবাদ। হ্যাঁ, আমার নাম তুহিন খান। আমি জুলাই গণ অভ্যুত্থান ফোরামের একজন সংগঠক। আমাদের এই ফোরামের ব্যানারেই আজকে প্রোগ্রামটা হয়েছে, এবং যেই জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে আমি সেখানে একজন অ্যাক্টিভিস্ট এবং একজন মাঠের সক্রিয় কর্মী হিসেবে সেখানে মাঠে ছিলাম। দ্যাটস ইট, এটাই।